বিগত সরকারের লুটপাট, অত্যাচার, নিপীড়ন এবং সেই সাথে দুঃশাসনের থেকে মুক্তির জন্য সকল জনগণেরই এক ধরনের প্রত্যাশা ছিল। বিশেষ করে সরকারের মধ্যেও যারা সরকারের দলীয় রাজনীতি করত তারাও একটা পর্যায়ে গিয়ে অতিষ্ঠ সরকারের আচরণে। যেমন সরকারের মধ্যে যারা যারা কাজ করছিল তাদের বেশিরভাগই মূলত ছিল সেটা হলো লুটপাট এবং মৌলিকার্থে যে একটা পরিবারতন্ত্র এবং পাশাপাশি আমি বলতে হয় সুস্পষ্টভাবে অলিগার্কিস ডেভেলপ করছিল, যার প্রেক্ষিতে মানুষজন সাধারণ অধিকার থেকে সবর্তি বঞ্চিত হচ্ছিল, যার যার প্রাপ্য তা পাচ্ছিল না। এবং তার প্রেক্ষিতে আস্তে আস্তে মানুষের মধ্যে উপলব্ধি জাগে এবং ছাত্ররা যেহেতু বাংলাদেশে কথা বলার ক্ষেত্রগুলো অন্যান্যদের ক্ষেত্রে প্রায় অসম্ভব, কারণ এখানে যারা চাকরি করে তারা স্বাধীনভাবে কথা বলতে পারে না। মিডিয়াগুলো আমি বলবো নিয়ন্ত্রিত, বাংলাদেশে এই অর্থে মিডিয়ারও স্বাধীনতা থাকে না। আর সামাজিক এক ধরনের অঘোষিত শাসন আছে, সামাজিক শাসন, যার প্রেক্ষিতে বিশেষ বিশেষ এলাকায় বিশেষ প্রভাবশালী মহলের কারণে সাধারণ মানুষের মতামত উঠে আসতে পারে না। আবার রাজনৈতিক দলগুলো সুসংগঠিত ছিল না এই অর্থে, যার জন্য সরকারের একবারে একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয় সরকারের পলিসির কারণেই। এবং সেই ভ্যাকুয়ামের মধ্যে সরকার একত্রিতভাবে জনগণকে বোঝাতে চেষ্টা করে এই সরকারের বিকল্প পিছনে কিছু নেই, 41 সাল পর্যন্ত তারা নির্বিঘ্নে শাসন করবে। এই যে ধারণাগুলোর আড়ালে যে জিনিসটা কাজ করছিল সেটা ছিল যে একেবারেই লুটপাট, একটা পরিবারতন্ত্রের প্রতিষ্ঠা, একেবারেই যেটা থেকে সাধারণ মানুষের কোনো স্পেসই ছিল না। এই উপলব্ধি থেকে ছাত্ররাই আসলে প্রথমে কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়, কোটা আন্দোলনে সরকারকে নাড়া দেয় এবং কোটা আন্দোলনে সরকারকে বাধ্য করে কোটা প্রত্যাহার করতে। কিন্তু কোটা প্রত্যাহার যদিও সংসদে ঘোষিত হয় এবং সরকারও নতি স্বীকার করে, কিন্তু বাস্তবে যেটা হলো সেটা হলো সরকার এটাকে বাস্তবায়ন করতে সরকার নিজের মধ্যেই দ্বিধাদ্বন্দ্ব ছিল। সরকার আবার পরিপূর্ণ স্বরূপে আবির্ভূত হতে চেষ্টা করে এবং আমি তো বলবো সরকার একেবারেই নিপীড়ন নিষ্পেষণের দিকে যেতে আর মূল কথা হলো সরকার সব জায়গাতেই উন্নয়নের খেলা খেলতে থাকে। উন্নয়নের খেলা এই জন্য বলতেছি যে যেখানে ব্যয় হলো ধরেন 100 টাকা, সেখানে ব্যয় 1000 টাকা দেখিয়ে বাকিটা লুটপাটের যে ব্যবস্থা সেটা সরকারের সকল মহলেই প্রচলিত ছিল। এবং আমরা ভালো করেই জানি যে সরকারের পরিবারের মধ্যেই সরকারি দল মানে বঙ্গবন্ধুর পরিবারের মধ্যেই ভাগবাটোয়ারার যে রাজনীতি সেটা একেবারে সংসদ পর্যন্ত বিস্তৃত ছিল। এই আসনগুলো উনি ওই আসন দায়িত্ব নেবেন, ইনি এই আসনের দায়িত্ব নেবেন। এই যে খেলাগুলো, এইদিকে আবার ছেলে উপদেষ্টা তারও ভাগবাটোয়ারা থাকতে হবে, এই জিনিসগুলো অঘোষিত হলেও স্পষ্টই ছিল। পাশাপাশি সরকারের পরিবারের বিভিন্ন বেনিফিশিয়ারি যারা ছিলেন তারা সব জায়গাতেই তাদের নিয়ন্ত্রণ ছিল। এর ফলে সাধারণ মানুষ একেবারেই নিষ্পেষিত এবং বঞ্চিত। আর আমি তো বলবো যে বেস লেভেলে যারা কৃষক যারা ছিল তারা তো একেবারেই নিঃস্ব হওয়ার পথে। কারণ আপনি হয়তো শহরগুলোতে লুটপাটের রাজারা কিছু হয়তো ব্যয় করছেন, তাতে মানুষের একটা গোষ্ঠী হয়তো বেনিফিটেড হচ্ছে, কিন্তু গ্রামাঞ্চলের মানুষ বা সাধারণ কৃষকদের মধ্যে এর কোনো চয়েস ছিল না। আর অন্যদিকে মিডিয়াতে সরকার একচ্ছত্র আধিপত্যের কারণে সরকার একেবারে পুরোপুরি একটা আর্টিফিশিয়াল স্পেস ক্রিয়েট করে রাখে, যাতে সরকারের প্রচারযন্ত্র হিসেবে মিডিয়াগুলো আবির্ভূত এবং সেগুলো সরকারের কথাই বলতে থাকে। এই পরিস্থিতি আলটিমেটলি যেটা দাঁড়ালো শেষ পর্যায়ে, যেহেতু রাজনৈতিক দলগুলো ব্যর্থ হচ্ছে, সেখানে ছাত্রদের বিকল্প বাংলাদেশে অতীতেও ছিল না, এখনও নেই। সেই জন্য একটা পর্যায়ে ছাত্ররাই সামনে এগিয়ে আছে এবং অনেকটা বলতে পারি যে আমরা সরকারের যত বেশি দমনপীড়ন ব্যবস্থা যেহেতু সরকার ধরেই নিয়েছিল যে এখানে কারো পক্ষে কোনো স্পেস ক্রিয়েট করার সম্ভাবনা সরকার বিরুদ্ধে দাঁড়ানোর মতো শক্তি কারণেই, কারণ সরকার আসলে সংগঠিত দলগুলোকে নিয়ে চিন্তা করে, সংগঠিত দলগুলোর এই সাংগঠনিক ক্ষমতা ছিল না সরকারকে হটিয়ে দেওয়ার জন্য। অপরপক্ষে ছাত্ররা এজ এ মাস, আমি বলবো না যে কোনো বিশেষ ছাত্রমহল, কোনো বিশেষ ছাত্রগোষ্ঠী, কোনো বিশেষ ছাত্র জনতা এখানে না, সব ছাত্রদের মধ্যেই এক ধরনের খুব প্রত্যেকটা জায়গাতেই আছে। কারণ যে কোনো কলেজে, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি দলের একচ্ছত্র আধিপত্যের ফলে প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা প্রতিষ্ঠানের বাচ্চারাই বঞ্চিত হচ্ছে, এটা বাচ্চাদের মধ্যে এক ধরনের অনুভূতি ছিল, যার প্রেক্ষিতে তাদের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার ছিল। আর বিশ্ববিদ্যালয়গুলো তো খুব স্বাভাবিক করতে, যেহেতু প্রতিবাদী ছাত্রদের কোনো স্পেস নেই, লাঠিয়াল বাহিনী, হেলমেট বাহিনী ইত্যাদি বিচিত্র বাহিনী ক্রিয়েট করে সরকার ছাত্রদেরকে নিষ্পেষিত করছিল। গেইটে প্রত্যেকটা হলের গেইটে পাহারাদার
বসিয়ে ছাত্র নির্যাতন করছিল। এর ফলে ছাত্রদের মধ্যে একজন খুব সঞ্চিত থাকে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে, যার ফলে একটা পর্যায়ে যখন ছাত্র জনতার পাশাপাশি সাধারণ মানুষ নামতে শুরু করে, আসলে সরকারও বিচলিত হতে শুরু করে, সরকারও বুঝতে শুরু করে যে সরকারের যে ধারায় সরকার এগোচ্ছে সেই ধারায় নেই। ওই জন্য সরকারের দমনপীড়ন আরও বাড়তে থাকে। আমরা দেখতে পাইছি যে পেয়েছি বিভিন্ন সময়ে যে সরকারে বিশেষ করে এমন অবস্থা দাঁড়ালো যে সরকার বলতে বোঝাচ্ছে স্পেসিফিক পুলিশ অফিসার, পুলিশ ব্যক্তি, সরকারের মতামত সরকার থেকে কোনো মতামতের আগে পুলিশের হারুন বা অন্যরা সরকারের হয়ে কথা বলছে। এই যে ব্যাপারগুলো, এতে একটা জিনিস স্পষ্ট হয়ে যায় যে সরকার থেকে যারা বেনিফিট পাচ্ছে বা সরকারের ছায়ায় থেকে যারা একত্র আধিপত্য বিস্তার করছে, তারাই আবার সরকারকে একটা পর্যায়ে বিভিন্নভাবে প্রভাবিত করছে। তা এবং এদের যেহেতু একচ্ছত্র আধিপত্য চলে, এরা নিষ্পেষণ বাড়াতে শুরু করে, যার প্রেক্ষিতে ছাত্র নামে আমরাও একটা পর্যায়ে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আমরা বলবো যে একটা সিংহভাগ হলেন নীল দল, একটা আরেকটা ভাগ হলেন সাদা দল। এর বাইরেও আমরা চিন্তা করতে শুরু করি যে আসলে নিপীড়িত ছাত্রদের পাশে দাঁড়ানো উচিত, এবং আমরা 2018 থেকেই আসলে ছাত্রদের পাশে একের প্রত্যক্ষভাবে আসতে শুরু করি। আমরা মুসলিমে কয়েকজন বলবো প্রথম দিকে, তো শেষের দিকে পর্যন্ত খুব একটা বিপুল সংখ্যক শিক্ষকের যে উপস্থিত ছিল তা নয়। আর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে বা রাস্তায় ঘাটে বিভিন্ন জায়গায় আমরা ছাত্রদের উপর নির্যাতনের প্রতিবাদ করতে থাকি, এবং আমরা ছাত্রদের পাশে এসে দাঁড়াই, এবং কোনো পর্যায়ে আমরা পুলিশের কাছ থেকে নির্যাতন থেকে বা বিশেষ লাঠিয়াল বাহিনী নির্যাতনদের ছাত্রদের মুক্ত করার চেষ্টা করি। এর ফলে আমাদের উপর যে একেবারে নিপীড়ন নির্যাতনে আসেনি তা নয়, আমাদের অনেক শিক্ষক আহত হয়েছেন, অনেক শিক্ষকও এই প্রতিবাদ করতে গিয়ে নিগৃহীত হয়েছেন, কিন্তু আমরা তাতে দমে যাইনি। তো চূড়ান্ত আন্দোলনের সময় যেটা দাঁড়ালো সেটা হলো যে সরকার যেহেতু যোগাযোগ ব্যবস্থা একেবারে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে, আর সরকার যেহেতু নিজেই মিডিয়াগুলোকে একেবারে ইন্টারনেট বন্ধ করে দিয়ে একেবারে একটা ভ্যাকুয়াম ক্রিয়েট করে, তখনও আমরা আমাদের মতো করে প্রতিবাদ করি। আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পদ্ধতিতে, যেহেতু তখন চলাচলও সহজ ছিল না, আর প্রতি মুহূর্তেই এক ধরনের নির্যাতন, গ্রেপ্তার, নির্যাতন এগুলোর ভয় ছিল, তার মধ্যেও আমরা সংগঠিত হতে থাকি। যেমন আমি নিজে উত্তরা থেকে যখন গাড়ি পাচ্ছি না বা গাড়িতে আসা সেফ বোধ করছিলাম না, তখন দেখা গেল যে হেলমেট মাথায় দিয়ে সাইকেলে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামে আসছি, বিভিন্ন জায়গায় প্রোগ্রামে গেছি, প্রয়োজনে রুট চেঞ্জ করে একই রাস্তায় না এসে গাড়ি চেঞ্জ করে পর্যন্ত বা সাইকেল চেঞ্জ করে পর্যন্ত অন্য সাইকেলে করে আসছি, যাতে আমরা কোন দিকে যাচ্ছি, কীভাবে যাচ্ছি সে ট্রেস না হয়। গিয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠানে ছাত্রদের পাশে দাঁড়িয়েছি, প্রতিবাদ করেছি, এবং আমি বলবো যে শিক্ষকদের এই ভূমিকার কারণে একটা পর্যায়ে যখন ছাত্রদের উপর নির্যাতন চূড়ান্ত পর্যায়ে যায় এবং সারা জাতি যখন স্থিমিত হয়ে পড়ে, তখন শিক্ষকদের ভূমিকাটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে কজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে ইউনিভার্সিটি টিচার্স নেটওয়ার্ক বা ইউটিএনের ব্যানারে আমরা এসে দাঁড়িয়েছিলাম, আমরা বলবো যে আমরা তখন জাতিকে প্লাস বাকি ছাত্রদেরকে অনুপ্রেরণা দিতে সক্ষম হই যে না, পিছিয়ে পড়ার কোনো কারণ নেই, তোমাদের সাথে আমরা আছি। এই যে চিন্তাটা আমার মনে হয় অনেকাংশে স্ফুরণ ঘটায়, এবং আলটিমেটলি আমাদের ছাত্ররা ছাপিয়ে পড়ে। এবং চূড়ান্ত পর্যায়ে আমি যা দেখেছি, আমাদের সেনাবাহিনী, আমি রাস্তায় থেকেই দেখেছি যে সেনাবাহিনী একটা পর্যায়ে গিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছে। বিশেষ করে পুলিশটা একচ্ছত্রভাবে নিপীড়নের উপর নির্ভরশীল ছিল। পুলিশের সাথে আবার ইনফর্মাল বাহিনী ছিল, এবং আমরা যেই সাবেক সরকারের ছত্রছায়ায় বিভিন্ন এলাকায় বিভিন্ন বাহিনী তাদের অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রদের উপর এবং আমাদের উপর আক্রমণ করছিল, তখন পুলিশ তাদেরকেই সহযোগিতা করছিল, তাদের সাথেই পুলিশ বরং সহযোগী হিসাবে আমাদের উপর আক্রমণ করেছে। আমরা সেগুলোকে প্রতিরোধ করে সামনে দাঁড়িয়েছি। আমার নিজের চোখের সামনে উত্তরায় প্রচুর লোক নিহত এবং আহত হয়েছে, যেগুলো এখন পর্যন্ত আমরা সুস্পষ্ট সংখ্যা পাইনি। আমি নিজে একদিন একটা জায়গায় 5টা লাশ পড়ে থাকতে দেখছি। এই যে পরিস্থিতি, যেগুলোতে কাছে যাওয়া যাচ্ছিল না, কারণ কাছে গেলেই আবার গুলি আসতেছিল, বিভিন্ন বিল্ডিং থেকে আড়াল থেকে গুলি করা হচ্ছিল।
পুলিশ কোনো অবস্থায় আমাদেরকে কাছে যেতে দিচ্ছিল না, আহতদেরকে নিয়ে আহতদেরকে হাসপাতালে নিয়ে দিচ্ছিল না। সেই সময়ে বিস্ময়করভাবে আমরা দেখছি যে রিক্সাওয়ালা, শ্রমিক, মজুর, ছাত্র জনতা যে যেভাবে পারে, আমি রিক্সাওয়ালাদেরকে ভাড়া পর্যন্ত দিতে পারিনি, তারা ভাড়া নিতে অস্বীকার করেছে। ছাত্রদেরকে, আহত ছাত্রদেরকে নিয়ে তারা হাসপাতালে ছুটে গেছে। হাসপাতালগুলোতে ডাক্তার, নার্স সবাই মিলে একেবারে স্বপ্রণোদিত হয়ে যেখানে জায়গা হচ্ছে না সেখানেও তারা চিকিৎসার জন্য দাঁড়িয়েছে, পাশাপাশি চিকিৎসা দিয়েছে, কেউ কোথাও না করেনি। এই যে মানুষের মধ্যে যে এটা সম্পূর্ণরূপে এক ধরনের চেতনা জাগরিত হচ্ছিল যে দেশকে মুক্ত করার জন্য, দেশকে এই স্বৈরাচারী শাসন ব্যবস্থাকে মুক্ত করার জন্য, নিপীড়ন নির্যাতন মুক্ত করার জন্য, তার ফলশ্রুতিতে আমি বলবো যে আমরা আজকের এই অবস্থায় আসছি। এবং এই অবস্থায় আসার পিছনে জনগণ, সাধারণ মানুষ, ছাত্র, শিক্ষক, শ্রমিক, মজুর কারো ভূমিকা কম ছিল না। এখানে কাউকে ভ্যানগার্ড বলার কোনো সুযোগ নেই, বা কেউ যদি বলেন যে আমার কৃতিত্বটা আমি দুঃখিত, এখানে কৃতিত্ব কারো একক না, এখানে সবার সম্মিলিত কৃতিত্বের ফলেই এত বড় একটা স্বৈর শাসনকে নিয়ে দমন করা সম্ভব হয়েছে। অন্যথায় কারো পক্ষে, কোনো একটা গোষ্ঠীর পক্ষে, বিএনপির মতো রাজনৈতিক শক্তিকেই দাঁড়াতে দেয়নি রাস্তায়। সেখানে কেউ যদি এসে বলেন যে আমরা কজন মিলে একটা আন্দোলন করে ফেলেছি এবং আমরা সফল হয়েছি, সেইটা আমি বলবো যে একটা নিতান্ত একটা দুঃস্বপ্নের গল্প। এইসব কথা না বলে আমাদের উচিত স্বীকার করা যে আন্দোলনটা জনগণের, আপামর মানুষের, শ্রমিক, মেহনতি জনতা, ছাত্র, শিক্ষক, সাধারণ মানুষ সকলে মিলেই আমরা এটাকে সফল করেছি এবং সকলে এটাকে ধারণ করে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা আন্দোলনের ফলে যা হয়েছে, পরবর্তী অন্তর্বর্তী সরকার স্থাপিত হয়েছে। সরকারকে আমরা সেনাবাহিনী চূড়ান্ত মুহূর্তে সেনাবাহিনী আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে। সেনাবাহিনীর ছাত্র জনতাকে আমি বলবো যে সেনাবাহিনীর রাস্তায় উপস্থিতি যথেষ্ট ছাত্র জনতার জন্য সাহস সঞ্চারী ছিল। অপরপক্ষে পুলিশ যেখানে নিপীড়ন নির্যাতন করছিল, সেখানে সেনাবাহিনীর উপস্থিতি অনেকাংশেই ছাত্রছাত্রী অনুপ্রেরণাদায়ী ছিল। পরবর্তীতে সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারের সহযোগী হিসেবে কাজ করছে। আমি সেনাবাহিনীকে তখনও আগেও বলছি, এখনও বলছি, সেনাবাহিনীকে খেয়াল রাখতে হবে যে তাদের ছায়া থেকে কেউ যেন আবার সরকারি ব্যবস্থাটাকে লুট করে না নেয়, সেই দিকে তাদের নজর রাখতে হবে। মানে সেনাবাহিনীকে ব্যবহার করে কেউ যেন আবার এখানে ক্ষমতার কুক্ষিগত করার প্রক্রিয়াটার মধ্যে যেমন না যেতে পারে। যেমন আমরা আগের সরকারের সময় আমলাদেরকে ব্যবহার করে রাতের নির্বাচন দেখেছি, আমরা ভোটারবিহীন নির্বাচন দেখেছি। সেনাবাহিনীর ছত্রছায়া থেকে কোনো একটা গোষ্ঠী যদি আমলাদেরকে ওইভাবে প্রভাবিত করার চেষ্টা করে, সেটাও হবে দুঃখজনক। সেনাবাহিনীকে সতর্ক থাকতে হবে, সেনাবাহিনীকে সাধারণ মানুষের হাতে যাতে ক্ষমতা চলে যায় সেইটার পথ নিশ্চিত করতে আমি অনুরোধ করব। অপরপক্ষে অন্তর্বর্তী সরকারের যেটা হচ্ছে সেটা হলো যে মনে রাখতে হবে যে আগের সরকারের সকল আমলা বাহিনী, সকল হাতগুলো এখন পর্যন্ত সক্রিয়। তো সরকারকে সেখানে সচেতন থাকতে হবে। যারা আগে মানুষকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, যারা বিশাল অর্থের মালিক হয়েছে, পাহাড় গড়েছে, এদেরকে চিহ্নিত করে এদেরকে অন্তত ক্ষমতা থেকে দূরে রাখতে হবে এবং যারা টাকা লুটপাট করেছে তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। সবচেয়ে বড় কথা হলো অন্তর্বর্তী সরকারের সাফল্যের মূল চাবিকাঠি হবে বাজারের নিয়ন্ত্রণ, যেটাতে অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত যথাযথ ভূমিকা রাখতে পারেনি। সাধারণ মানুষকে আশ্বস্ত করার জন্য বাজার নিয়ন্ত্রণ করতেই হয়। বাজারে ভিত্তি করে যে সিন্ডিকেটগুলো গড়ে উঠেছে, সেই সিন্ডিকেটগুলোকে অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত কোনো হাতই দিতে পারেনি। সিন্ডিকেট ভাঙতেই হবে। প্রয়োজনে সেনাবাহিনীকে ব্যবহার করে হলেও সিন্ডিকেট ভেঙে সাধারণ মানুষের পণ্য সাধারণ মানুষেরকে পৌঁছে দিতে হবে। কৃষক যেন তার বেনিফিট পায়, ফসলের দাম পায়, সেটা নিশ্চিত করতে হবে। কেউ যেন কৃষকের পণ্যটা অল্প দামে কিনে এনে এখানে লুটপাট করে বিশাল দামে বিক্রি করতে না পারে, সেইটা সেনাবাহিনীর মাধ্যমে নিশ্চিত করলে জনগণ এ থেকে বেনিফিট পাবে। আসল কথা হচ্ছে সিন্ডিকেটটা না ভাঙলে এই যে একটা আর্টিফিশিয়াল প্রাইসিং ক্রিয়েট করে রাখা হয়েছে, এ থেকে জনগণের মুক্তি মিলবে না এবং জনগণ রুষ্ট হবে, ক্ষুব্ধ হবে, অন্তর্বর্তী সরকারের সাফল্য প্রশ্নবিদ্ধ হবে। আমি শিক্ষক শুধু না, আমি সারাক্ষণই ছাত্রছাত্রীর সাথেই ছিলাম এবং সেই কোটা আন্দোলনের মূল ভূমিকা থেকে শুরু করে অদ্যাবধিও আছি। এই যে
স্বৈরাচারী স্বৈরশাসনের আমলটা বা আমরা যে যাই বলি সেই আমলে যে ছাত্রলীগ এককভাবে নির্যাতন নিপীড়ন চালিয়েছে সেটা সত্য, কিন্তু এই ছাত্রলীগের ছত্রছায়া থেকে ছাত্রলীগ নাম ধরেই যারা ছিল আজকে এদের অনেকেই নিজেদেরকে বৈষম্য বিরোধী বলে প্রচার করছে এবং এইটাও স্বীকার করছে যে তারা তখন বিশেষ কারণে ছাত্রলীগের অংশ ছিল। তো বিশেষ কারণে ছাত্রলীগের অংশধারী যারা তারা তো ছাত্রলীগের লাঠি বাহিনী হ্যামলেট বাহিনীর অংশই ছিল। কাজেই তারা আজকে হঠাৎ করে কিভাবে এসে বলতে পারে যে তারা জনগণের জন্য বিশাল কিছু করে ফেলবে বা বিশাল জনগণের জন্য বিশাল কোনো ভূমিকা রাখতে পারে। আমি সুস্পষ্ট বলবো যে এইটা সম্ভব না, কারণ এখানেও স্বার্থ ঢুকে গেছে। এখানে এই যে আমরা এই কয়েক মাসের অভিজ্ঞতায় দেখতে পাচ্ছি যে এদের মধ্যে সেই চেতনাগুলো সে আগের ভাবসাব ফিরে আসছে। আসলে এদেরকে দিয়ে ওই বৈপ্লবিক যে সামাজিক পরিবর্তন সেটা আমার দৃষ্টিতে সম্ভব নয়। কাজে এদেরকে ছাত্রদেরকে আসলে আমাদের এখানে একটু ত্রুটিও ছিল। ছাত্রদের স্পেসেই রাখতে হতো, তাদেরকে ক্ষমতার কেন্দ্রতে এনে, যেহেতু তারা অভিজ্ঞতা সম্পন্ন না, যেহেতু তারা অনেক কিছু প্রকৃত অর্থে রাষ্ট্র ব্যবস্থার অনেক কিছু বোঝে না, কাজে তারা খুব সহজেই আমলাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে বা হয়েছে। এর ফলে আসলে রাষ্ট্রের চরিত্রের কোনো কাঠামোগত পরিবর্তন হয়নি এবং তারাও নিজেরা যে স্পৃহা নিয়ে সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল সেই দাঁড়ানোটা সার্থক হয়নি। আর আগে তারা যেভাবে কোনো একটি দলের ছত্রছায়া থেকে নিপীড়ন নির্যাতনের অংশ ছিল, আবার তাদের মধ্যে সেই ধরনের চিন্তা চেতনা ফ্যাসিস্ট চরিত্র তাদের মধ্যে আপনি দেখতেই তো পাচ্ছেন যে ক্ষুদ্র নৃগোষ্ঠী একটা সামান্য প্রতিবাদী সহ্য করতে পারছে না। তারা বিভিন্ন নামে বিভিন্ন সংগঠনগুলো ডেভেলপ করছে এবং এক একজন এক এক জায়গায় এক এক গোষ্ঠীকে নির্যাতন করছে। তো আমি বলবো যে ছাত্রদের উপরে এত নির্ভর করার কোনো কারণ নেই। ছাত্ররা আন্দোলন করে নিয়ন্ত্রণ করে রাষ্ট্রকে ব্যবস্থাকে একটা সুস্পষ্টভাবে একটা ন্যায় বিচারের ক্ষেত্র সৃষ্টি করবে। সেই ন্যায় বিচারের ক্ষেত্র প্রতিষ্ঠা হচ্ছে কিনা সেটার ওয়াচডগ হবে ছাত্ররা যদি আবার ক্ষমতায় চলে আসে তাহলে ছাত্রদের মধ্যে মৌলিকার্থে বিকজ অফ দেয়ার ইনএক্সপেরিয়েন্স ও ল্যাক অফ এক্সপেরিয়েন্স তারা আবার আমলাদের দ্বারা নিয়ন্ত্রিত হবে এবং যেই পরিস্থিতি আগে ছিল সেই পরিস্থিতির পুনরাবৃত্তি হবে। এই জায়গা থেকে আসলে এখনও সময় আছে মুক্ত হওয়া প্রয়োজন। এখন সুস্পষ্টভাবে রাজনৈতিক নেতৃত্বের চরিত্র পরিবর্তন হতে হবে, কারণ জনগণ দেখিয়েছে যে তথাকথিত উন্নয়নের ডাকডুলের মধ্যেও জনগণ সরকারকে একেবারে একচ্ছত্রভাবে গ্রহণ করেনি। কাজে আগামীতে যারা রাজনীতিতে থাকবেন তাদেরও এটা বুঝতে হবে যে জনগণ কাউকে অন্ধভাবে ম্যান্ডেট দেয় না বা কোনো দলকেই অন্ধভাবে সাপোর্ট করে না। জনগণ চায় দেশটা সুন্দর চলুক, সবাই একটা সোশ্যাল জাস্টিস কনফার্ম হোক, সবার অর্থনৈতিক সমৃদ্ধির কথা যে ভাবছে সেই জন্য সামনে থাকে। কাজে আগামীর রাজনীতিবিদরা এই বিষয়গুলোকে মাথায় নিয়ে রাজনীতি করতে হবে। এর ব্যতিক্রম হলে তারাও একই কায়দায় বিপন্ন হবেন এবং সেই বিপন্ন করার ক্ষেত্রে ইনস্ট্রুমেন্টাল ছাত্ররাই হবে। এবং সেই জন্য আমি বলছি ছাত্ররা ওয়াচডগ হিসাবে ছিল, ৭১-এও ছিল, ২৪-এও ছিল, আগামীতেও থাকবে। কিন্তু ছাত্রদেরকে এইভাবে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে বা ক্ষমতায় নিয়ে ছাত্রদের চরিত্র নষ্ট করা বা ছাত্রদেরকে বিতর্কিত করার যে চেষ্টা সেটা থেকে আসলে আমি বলবো সরে আসা উচিত। এটা তো সবসময় হচ্ছে যে বিশেষ বাহিনী সবসময় চায় ক্ষমতা একটা গোষ্ঠীর কাছে থাক। কাজে তারা এখনকার ক্ষমতা লিপ্সু ছাত্রদের দিয়ে দল গঠন করার চেষ্টা করবে বা এরাও হয়তো অতি উৎসাহী দল গঠনের চেষ্টা করবে, কিন্তু কোনোদিনই এটা সার্থক হয়নি। কারণ জনগণের সম্পৃক্ততায় কোনো রাজনৈতিক দল সামনে আসতে পারে না বা টিকে থাকতে পারে না। আজকে হয়তো বিশেষ বাহিনীর কারণে বিশেষ ধরনের আর্থিক লেনদেনের প্রেক্ষিতে হয়তো একটা গোষ্ঠী মিডিয়ার সামনে এসে নিজেদেরকে জাহির করার চেষ্টা করবে, একটা দল গঠনের চেষ্টা করবে বিভিন্ন জায়গায়, কিন্তু জনসম্পৃক্ততা ছাড়া কোনো দল টিকতে পারে না। এবং এইসব সিম্পলি দুঃস্বপ্ন, এগুলো থেকে ছাত্রদের সরে আসা উচিত। ছাত্রদের ভাবা উচিত যে যদি রাজনীতি করতে হয় তাহলে রাজনীতি করতে হবে জনগণের কথা চিন্তা করেই। সেই ক্ষেত্রে নতুন দল হতেই পারে, কিন্তু এই হঠাৎ করে সরকারের কেন্দ্রতে থেকে বা কেন্দ্রের বেনিফিট নিয়ে সরকারের কেন্দ্রবিন্দুতে থেকে বিভিন্ন সংস্থাগুলির সহায়তা নিয়ে রাজনৈতিক দল করার চেষ্টা অনেকেও অতীতে বহুবার হয়েছে, এটা ব্যর্থ হয়েছে এবং এবারও ব্যর্থ হবে। এই ধারা থেকে যারা ছাত্র রাজনীতিতে বা ছাত্র
সম্পৃক্ত ক্ষমতায় আছেন বা তথাগত উপদেষ্টা হিসেবে আছেন, তাদেরকে বলবো যে এই ধারণা থেকে সরে এসে বরং এখন উচিত মূল রাজনৈতিক ধারাগুলোকে স্বাভাবিক গতি দ্বারা এগুতে দিতে, এবং যদি কোনো রাজনৈতিক অভিপ্রায় থাকে তাহলে জনসম্পৃক্ততা নিজেদের বাড়িয়ে নিজ নিজ এলাকাতে গিয়ে জনগণের সাথে মিশে কাজ করতে। ছাত্রদের মধ্যে যারা এখন নেতৃত্বে চলে গেছে তারা তো এখন মহামানব হয়ে গেছে, তারা এখন শিক্ষকদের কাছে যাওয়ার তো তাদের দরকার নেই। তারা এখন বিশেষ বিশেষ ব্যক্তি, বিশেষ বিশেষ জনের কাছে যাবে, তারা তাদেরকে গাইড করবে। তারা সাধারণ শিক্ষকদের কাছে বা আমাদের মতো যারা মাঠে ছিলাম, আমাদের তো তাদের এমন কোনো এখনের প্রয়োজন নেই, কাজে তারা আমাদের কাছে আসবে না, তারা যাবে তাদের কাছেই যাদেরকে দিয়ে তাদের স্বার্থ পূরণ হয়। তো এটা খুবই স্বাভাবিক এবং এটাই হচ্ছে এই দেশের রাজনৈতিক চরিত্র। তো আমি বলবো যে ছাত্রদের এইটা উপলব্ধি করতে হবে যে এইটার ফলাফল কোনো শুভ হতে পারে না। কদিন পরে রাস্তায় মাঠে তো থাকতেই হবে, মাঠে থাকার বিকল্প নেই, কিন্তু মাঠে থাকতে পারবেন না। কাজেই এখনও সময় আছে। এই যে ভুল পথ নিজেদেরকে জাহির করা, ক্ষমতাকে ব্যবহার করা, গাড়ি বদল করে এক গাড়ির জায়গায় 3 গাড়ি ব্যবহার করা, যাকে তাকে ধমক দেওয়া, যাকে তাকে এরর পোস্টিংয়ের ব্যাপার নিয়ে ভূমিকা রাখা, এগুলো থেকে এখনও যে সময় আছে সরে আসেই ভালো। কারণ ছাত্র রাজনীতি, এখানে রাজনীতি ছিল জনগণের অধিকারের জন্য, ছাত্রদের অধিকারের জন্য, সেই অধিকার আদায়ের জন্য বাকি কাজটা করা উচিত। অধিকার বঞ্চিত রেখে নিজেদেরকে ক্ষমতায় নেওয়ার যে প্রবণতা বা চিন্তা, নিজেদের ক্ষমতা জাহিরের যে চিন্তা, সেই জায়গা থেকে এখনও সময় আছে সরে আসা ভালো। আর না হলে ওই কদিন পরে মাঠে যেভাবে এরই মধ্যে অনেক ক্ষেত্রে ভুয়া এইসব কথা শুনতে পাচ্ছে, বিভিন্ন জায়গায় গিয়ে লাঞ্ছিত হওয়ার মতো পরিস্থিতি হচ্ছে, বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত কথাবার্তা আসছে। সেটা থেকে মুক্ত থাকা আমাদের আন্দোলনকারী ছাত্রদের উচিত, কারণ তারাই আসলে জাতিকে পথ দেখানো উচিত। তারা যদি আগের ধারার কাছে চলে যায়, আগের ছাত্রনেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ হয়, তাহলে তাদের জন্য আসলে আগের ছাত্রনেতৃত্ব সেই সাদ্দাম এদের মতো পালিয়ে বেড়ানোর বিকল্প তো থাকবে না। ধন্যবাদ। গত 15 বছর, গত শাসন আমলে আওয়ামী লীগ সরকার যেটা করেছে সেটা হলো বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের চরিত্র হননের চেষ্টা করেছে। কারণ ছাত্ররা সম্মিলিত শক্তি, ছাত্রদের মধ্যে বিভিন্ন ধরনের, শুধু তাই না, আরও আগেও যারা শাসন ছিল তারাও ছাত্রদের চরিত্র হননের চেষ্টা করছেন। কাজে এই ধারার মধ্যে যেসব ছাত্র সৃষ্টি হয়েছে, যেসব ছাত্র রাজনীতিবিদ এখন আমরা দেখতে পাচ্ছি মাঠে, তাদের মধ্যে আসলে চরিত্রগত তেমন তো কোনো তফাৎ নেই। কাজেই এরা এগুলো দ্বারা প্রভাবিত, এবং এখন তারাও ওই ধারায় চলার চেষ্টা করছেন বলে বিভিন্ন প্রতিমান হচ্ছে। তো আমার মনে হয় এই জায়গা থেকে আসলে সরে আসা উচিত, এবং এই জায়গা থেকে সরে আসার মূল পথই হবে নিজেদেরকে ক্ষমতার কেন্দ্রে না রাখা। ক্ষমতার কেন্দ্রে থাকলে কলুষিত হবে, এবং সবচেয়ে বড় জিনিস হলো যে আগের ধারায় যেই ধারায় ছিলেন, ছাত্রলীগের ছায়ায় থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের লাভ লোকসান নিয়েছেন, নিরাপত্তা নিয়েছেন। কাজেই সেই যে চরিত্র সেই সময় সংক্রমিত হয়েছে, সেই চরিত্র থেকে মুক্ত হয়ে যাওয়া এত সহজ না। কাজেই আমি বলবো যে দোজ হু আর হিরোজ দে মে টার্ন ভিলেন। তো এই জায়গাতে না হওয়া বেটার। আমার মনে হয় ছাত্রদেরকে বোঝা উচিত যে এই 24-এর গণ আন্দোলনটা একটা বাংলাদেশের ইতিহাসে একটা মাইলফলক। দেশটাকে সুন্দর পথে চালনার জন্য এইটা একটা ভিত্তি হতে পারে। তো সেই ভিত্তিকে ঠিক রাখতে গেলে আমাদের এইসব ছাত্রদেরকে এখনই নিজেদেরকে সংশোধন করতে হবে।